জাপানি কাঠের উপর কাজ করার এক অবিশ্বাস্য কৌশল রয়েছে, যেখানে কাঠ থেকে এতটাই পাতলা স্তর কাটা হয় যে সেটা একটি বইয়ের পাতার চেয়েও 100 গুণ পাতলা। এই বিশেষ কাঠের কাজকে বলা হয় কাবু, যা অত্যন্ত কঠিন এবং নিখুঁত দক্ষতার প্রয়োজন হয়। এটা এতটাই কঠিন একটি কাজ যে সারা বিশ্বে খুব কম সংখ্যক কারিগরই এটি নিখুঁতভাবে করতে পারেন। এই কৌশল সম্পন্ন করতে বিশ্বের সবচেয়ে ধারালো ব্লেড ব্যবহার করা হয়। কিন্তু শুধু ব্লেড ধারালো হলেই হয় না, এখানে আরও গুরুত্বপূর্ণ হলো ব্লেড চালানোর গতি এবং এর সঠিক কম্পন হার বজায় রাখা। যদি কেউ একটুও বেশি বা কম গতি চালায়, তাহলে কাঠের এই পাতলা স্তর মুহূর্তের মধ্যেই ছিঁড়ে যেতে পারে, কারণ এটি তুলার চেয়েও বেশি কোমল এবং সংবেদনশীল। এই কাজের জন্য সাধারণ যে কোনো কাঠ নয়, বরং খুবই উচ্চমানের এবং বিশেষভাবে প্রস্তুত করা কাঠ ব্যবহার করা হয়। কাঠটিকে প্রস্তুত করার পর সেটিকে এক বিশেষ ধরনের ব্লেড দিয়ে কাটতে হয়, যা পৃথিবীর সবচেয়ে ধারালো ব্লেডগুলোর মধ্যে অন্যতম। কিন্তু শুধু ব্লেড ধারালো হলেই হবে না, কাটার গতি এবং ব্লেডের কম্পন হার একদম নিখুঁত হতে হবে। একজন কারিগর কাঠ কেটে এই পাতলা স্তর বের করছেন। যদি তিনি একটুও বেশি চাপ দেন, তাহলে কাঠ ভেঙে যাবে। আবার যদি একটু কম চাপ দেন, তাহলে কাঠ থেকে একটানা স্তর বের হবে না। এটি তুলার চেয়েও বেশি কোমল এবং সংবেদনশীল, তাই এটি কেটে বের করার জন্য অভিজ্ঞতা ও ধৈর্যের এক অদ্ভুত মিশ্রণ প্রয়োজন হয়। এই কাজের জন্য একটি নির্দিষ্ট গতিতে ব্লেড চালাতে হয়। যদি ব্লেডের গতি একটু কম বেশি হয়, তাহলে কাঠের স্তর মুহূর্তের মধ্যেই ছিঁড়ে যাবে। 1 মিলিমিটারও কম বেশি হলে পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে যেতে পারে। এই বিশেষ কাঠ কাটা কৌশল এতটাই জটিল যে জাপানে খুব কম সংখ্যক কারিগরই এটি নিখুঁতভাবে করতে পারেন। এটি বছরের পর বছর অনুশীলন করতে হয়, কারণ এটি নিছক একটি সাধারণ কাজ নয়, বরং এক ধরনের কাঠের শিল্প। যারা একবার এই দক্ষতা আয়ত্ত করতে পারেন, তারা জাপানে বিশেষ এক্সপার্ট কার্পেন্টার বা শিল্পী হিসেবে স্বীকৃতি পান। এই কৌশল আয়ত্ত করতে গেলে কারিগরদের প্রচণ্ড ধৈর্য ও দক্ষতার পরীক্ষা দিতে হয়। ট্রাক্টর বা বড় ইঞ্জিন চালু করতে গুলি ব্যবহার করা হতে পারে। আজকাল আমরা গাড়ি বা ট্রাক্টর চালু করতে ব্যাটারি এবং ইগনিশন সিস্টেম ব্যবহার করি, কিন্তু এক সময় ছিল যখন এত শক্তিশালী ব্যাটারি সহজলভ্য ছিল না। তখন এক অবিশ্বাস্য প্রযুক্তি ব্যবহার করা হতো, যার নাম কফম্যান স্টার্টার। আজ আমরা জানব কিভাবে গুলি ব্যবহার করে ইঞ্জিন চালানো হতো এবং কেন এটি এক সময়ে এত গুরুত্বপূর্ণ ছিল। ধরুন, এক ব্যক্তি তার ট্রাক্টরের ইঞ্জিন চালানোর জন্য 12 গেজের একটি শটগান বুলেট সেট করলেন। এরপর সেটির উপর হাতুড়ি দিয়ে আঘাত করতে এক বিকট শব্দ হলো বাং। মুহূর্তের মধ্যেই ইঞ্জিন দপদপ করে চালু হয়ে গেল। এটা দেখে মনে হতে পারে যেন কোনো সিনেমার দৃশ্য দেখছেন, কিন্তু এটা একদম বাস্তব। এই প্রযুক্তির পেছনে যে ধারণা কাজ করে তা খুবই চমকপ্রদ। আগেকার দিনে বড় ইঞ্জিন, বিশেষ করে যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, ট্রাক বা ট্রাক্টরের ইঞ্জিন চালু করার জন্য বড় এবং শক্তিশালী ব্যাটারি সহজলভ্য ছিল না। সাধারণ ব্যাটারির ক্ষমতা এত বড় ইঞ্জিন চালানোর জন্য যথেষ্ট ছিল না। তাই বিজ্ঞানীরা এমন একটি ব্যবস্থা তৈরি করলেন, যেখানে ব্যাটারির বদলে বারুদ ভর্তি কার্তুজ ব্যবহার করা হতো। কফম্যান স্টার্টারের কাজ কিন্তু খুবই সোজা, দারুণ কার্যকরী কিন্তু সেটা। প্রথমে ট্রাক্টর বা বিমানের ইঞ্জিনের একটি নির্দিষ্ট চেম্বারে এই শটগান কার্তুজ সেট করা হতো। তারপর হাতুড়ি বা একটি মেকানিক্যাল ট্রিগার দিয়ে সেটিকে বিস্ফোরিত করা হতো। কার্তুজের ভেতরের বারুদ মুহূর্তের মধ্যে জ্বলে উঠে প্রচণ্ড শক্তি তৈরি করত, যা ইঞ্জিনের পিস্টনকে সরাসরি চালু করে দিত। একবার ইঞ্জিন ঘুরতে শুরু করলেই এটি স্বাভাবিকভাবে কাজ করতে থাকত। এই পদ্ধতি তখনকার সময়ে এক বিপ্লবী আবিষ্কার ছিল, কারণ তখন বড় ইঞ্জিন চালানোর জন্য ম্যানুয়াল ক্র্যাঙ্কিং মানে হাতে ঘুরিয়ে চালানো করতে হতো, যা ছিল খুব কষ্টকর এবং সময় সাপেক্ষ। কিন্তু কফম্যান স্টার্টারের সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল ইঞ্জিন চালু করা সম্ভব হতো। এই প্রযুক্তি শুধু ট্রাক্টর বা ট্রাকেই নয়, বরং বিমান চালানোর জন্য ব্যবহৃত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বিমানে এই ব্যবস্থা রাখা হতো, কারণ দ্রুত বিমান চালু করা যুদ্ধের সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও আজকের দিনে আধুনিক ব্যাটারি আর ইগনিশন সিস্টেমের কারণে কফম্যান স্টার্টার প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তবে এটি এক সময়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এক অসাধারণ আবিষ্কার ছিল। এখনও অনেক পুরনো যুদ্ধ বিমান বা ট্রাক্টরের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি ব্যবহার করা হয়। মোটোজিপি রেসার কিভাবে 200 থেকে 300 কিলোমিটার গতিতে চলা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্টের পরও বেঁচে থাকে? মোটোজিপি রেসিং এমন এক ধরনের খেলা যেখানে প্রতি মুহূর্তেই ঝুঁকি থাকে। রাইডাররা তাদের বাইক ঘন্টায় 200 থেকে 300 কিলোমিটার গতিতে চালায়, আর এত উচ্চ গতিতে যদি কেউ পড়ে যায়, তাহলে সাধারণ মানুষের চোখে মনে হবে সে হয়তো আর বাঁচবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বেশিরভাগ সময়ই এই রাইডাররা গুরুতর আঘাত ছাড়াই উঠে দাঁড়িয়ে যায়। ভাবছেন এটা কিভাবে সম্ভব? আসলে এর পেছনে আছে অত্যাধুনিক প্রযুক্তি আর বিশেষ প্রশিক্ষণ, যা একজন
মোটোজিপি রাইডারকে রেসের সময় এবং দুর্ঘটনার পর বাঁচিয়ে রাখে। মোটোজিপি রেসের রাইডারদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা দুর্ঘটনার সময় কিভাবে পড়তে হবে সেটি শিখতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শুধু বাইক চালানো নয় বরং কিভাবে সঠিকভাবে পড়তে হবে সেটাও এই প্রশিক্ষণের বড় অংশ। কারণ যখন কেউ বাইক থেকে ছিটকে যায় তখন যদি সে নিজের শরীরকে সঠিকভাবে চালিত করতে না পারে তাহলে বড় ধরনের চোট লাগতে পারে। তাই তাদের শেখানো হয় কিভাবে পড়লে শরীরের ধাক্কার পরিমাণ কমবে এবং কিভাবে বাইকের ধাক্কা এড়িয়ে নিরাপদে পড়া যাবে। মোটোজিপি রেসের রাইডারদের পরিধান করা বিশেষ সুরক্ষা পোশাক বা রেসিং স্যুটের কথা। এই স্যুট কোনো সাধারণ পোশাক নয়, বরং এটি তৈরি করা হয় এমন উপাদান দিয়ে যা প্রচণ্ড গতির ধাক্কা সামলাতে পারে। এই স্যুটের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর মধ্যে থাকা এয়ার ব্যাগ সিস্টেম। আপনি নিশ্চয়ই গাড়ির এয়ার ব্যাগ সম্পর্কে জানেন, যেখানে কোনো দুর্ঘটনা হলে মুহূর্তের মধ্যে এয়ার ব্যাগ খুলে যায় যাতে যাত্রীদের বড় ধরনের ধাক্কা না লাগে। ঠিক একইভাবে মোটোজিপি রাইডারদের স্যুটের ভেতরেও অত্যাধুনিক এয়ার ব্যাগ থাকে। যখন রাইডার বাইক থেকে ছিটকে পড়ে তখন সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই এই এয়ার ব্যাগগুলো খুলে যায় এবং রাইডারের শরীরকে সুরক্ষা দেয়। বিশেষ করে ঘাড়, কাঁধ, পিঠ এবং বুকের অংশকে রক্ষা করতে এই এয়ার ব্যাগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোটোজিপি রেসের এই রেসিং স্যুট তৈরি হয় বিশেষ ধরনের শক্তিশালী উপাদান দিয়ে, যা রাস্তায় ঘষা খেয়ে ছিঁড়ে যায় না এবং আগুন বা অতিরিক্ত তাপ থেকেও সুরক্ষা দেয়। কারণ দুর্ঘটনার সময় বাইক থেকে ছিটকে পড়ার পর রাস্তায় অনেক সময় শরীর গড়িয়ে যায়, আর সাধারণ কাপড় হলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে যেত এবং শরীরে মারাত্মক আঘাত লাগত। কিন্তু এই স্যুট রাইডারদের ত্বককে রক্ষা করে এবং বাইকের উচ্চ তাপ থেকেও তাদের শরীরকে নিরাপদ রাখে। এছাড়া মোটোজিপি রেসের রাইডারদের হেলমেটও অত্যন্ত উন্নত প্রযুক্তির। এটি শুধু মাথাকে রক্ষা করার জন্য নয়, বরং এই ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যে এতে ধাক্কা লাগলেও রাইডারের ঘাড়ের উপর অতিরিক্ত চাপ না পড়ে। মোটোজিপি রেসের ট্র্যাকে থাকা মেডিকেল টিমও অনেক বড় ভূমিকা রাখে। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে মেডিকেল টিম পৌঁছে যায় এবং রাইডার ঠিক আছে কিনা সেটি পরীক্ষা করে। প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাতে ছোট ইনজুরিও বড় কোনো সমস্যায় পরিণত না হয়। আপনি সমুদ্রের ধারে, হঠাৎ করেই সুনামি আসছে, সে বিশাল ঢেউয়ের সামনে আপনার কিছুই করার নেই, তখন কি করবেন? কোথায় যাবেন? ঠিক এমনই ভয়াবহ পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য তৈরি হয়েছে একটা বিশেষ যন্ত্র। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সে আশ্চর্য আবিষ্কার, একটি বিশেষ বল যেটা আপনাকে সুনামির ভয়ঙ্কর ঢেউ থেকেও বাঁচাতে পারবে। সুনামির ঢেউ সত্যিই ভয়ঙ্কর। সমুদ্রের পানি হঠাৎ ফুলে ওঠে এবং মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর এই ভয়াবহ পরিস্থিতিতে তৈরি করা হয়েছে একটি অত্যাধুনিক সার্ভাইভাল ক্যাপসুল বা সার্ভাইভাল বল। এটি দেখতে ঠিক একটা বড় গোলাকার বলের মতো। বলটি দেখতে সাধারণ হলেও এর ক্ষমতা কিন্তু অসাধারণ। এটা তৈরি হয়েছে বিশেষভাবে কঠিন স্টিল এবং অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে। এর গঠন এমনভাবে করা হয়েছে যেন বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কা ও প্রচণ্ড পানির চাপ সহজেই সহ্য করতে পারে। এই সার্ভাইভাল ক্যাপসুলের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এর অভ্যন্তরের ডিজাইন। এটি ভেতরে অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ। ভেতরে বসার জন্য রয়েছে আরামদায়ক সিট যাতে মানুষ দীর্ঘ সময় বসে থাকতে পারে। ভেতরে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে, ফলে আপনি দীর্ঘ সময় নিশ্চিন্তে শ্বাস নিতে পারবেন। ভাবতে পারছেন, বাইরে বিশাল বিশাল ঢেউ, অথচ আপনি এই ছোট্ট গোলাকার ক্যাপসুলের ভেতরে সম্পূর্ণ নিরাপদ এবং আরামে বসে আছেন। বলটির বাইরের দিকটাও বেশ মজবুত, আর এর বিশেষত্ব হলো যত বড় ঢেউই হোক না কেন এটি পানির নিচে ডুবে না গিয়ে ভেসে থাকে। বলটির আকৃতি গোলাকার হওয়ার কারণে পানির ধাক্কায় এটি বারবার ঘুরে ফিরে পানির উপরে উঠে আসতে পারে, ফলে এটি কখনো ডুবে যাবে না, আর আপনি ভেতরে বসেই বাইরে কি ঘটছে তা দেখতে পাবেন। বলের গায়ে লাগানো মজবুত জানালা আপনাকে চারপাশের পরিস্থিতি সম্পর্কে ধারণা দেবে। এই ক্যাপসুলে আরও একটি অসাধারণ সুবিধা আছে। জরুরি পরিস্থিতিতে বাইরে যোগাযোগ করার জন্য এতে রয়েছে অত্যাধুনিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ আপনি যখন ভেতরে থাকবেন তখন জরুরি অবস্থায় উদ্ধারকারী দল সহজেই আপনার অবস্থান জানতে পারবে এবং আপনাকে উদ্ধার করতে আসবে। বিপদের সময় এরকম সুবিধা থাকাটা সত্যিই অবিশ্বাস্য, তাই না?